হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওটি দশম শ্রেণীর কোষে দেখি টু অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা নিয়ে আলোচনা করব। তো আমরা ভিডিওটি শুরু করার আগে আমরা যারা প্রত্যেকেই পড়াশোনা করছি, আমাদের ছোট থেকেই এখন বর্তমানে ব্যাংকে প্রত্যেকেরই পাসবই আছে এবং আমাদের তার মধ্যে এই পাসবই প্রত্যেকেরই কিছু কিছু আমরা টাকা রেখে দিই এবং আমরা কিছু সময় পর বা কয়েক বছর পর দেখি ওই টাকাগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এই বেড়ে যাওয়ার ঘটনাটাই আমাদের মনে প্রশ্ন জায়গা যে কেন বাড়ছে, এই বাড়ার কারণটা কি। এই বাড়ার অর্থই হলো ব্যাংক আমাকে কিছু টাকা নির্দিষ্ট সময় অন্তর এক্সট্রা দিচ্ছে। তো এই এক্সট্রা টাকাটাকে আমরা কি বলবো না ইন্টারেস্ট বলবো। কি বলবো? ইন্টারেস্ট বা সুদ বলবো। তো চলো কিছু ফর্মুলা জেনারেট করা যাক, আর তারপর আমি কোষে দেখি দুইয়ের অঙ্কগুলো আস্তে আস্তে তোমাদের বোঝাতে থাকবো। তো চলো বোর্ডে যাই। আচ্ছা, ধরো তুমি ব্যাংকে টাকা রেখে আসছো, তার মানে এখানে দুটো জিনিস, সুদের সংখ্যা দুটো জিনিস, একটা হচ্ছে ঊর্ধ্বমর্ণ আর একটা হচ্ছে অধমর্ণ। এই ঊর্ধ্বমর্ণ আর অধমর্ণটা কি আমি এটা বুঝে নিয়ে আমি অঙ্কে চলে আসবো। তো যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার দেয়, তাহলে যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার দেয় তাকে ঊর্ধ্বমর্ণ, এবং যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার নেয় তাকে অর্ধমর্ণ বলে। তাহলে আমরা এই সুদ সংক্রান্ত আলোচনায় এই ঊর্ধ্বমর্ণ এবং অধমর্ণ এই দুটি টার্মটা আমরা বিশেষভাবে জেনে নিলাম। তাহলে তুমি যদি ব্যাংকে টাকা রেখে আসো, যেহেতু তুমি ব্যাংকে টাকা দিয়েছো, তাহলে তুমি কি হয়ে গেল, ব্যাংককে টাকা দিলে বা ব্যাংক তোমার কাছ থেকে ধার করলো, তাই না? এটা উল্টো দিক থেকে এরকম ভাবা যায় যে ব্যাংক তোমার কাছে ধার করলো, তাহলে তুমি কি এখানে কি হলে ঊর্ধ্বমর্ণ এবং ব্যাংক কি হলো অধমর্ণ। উল্টোটা যদি হয়, তুমি ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এলে ধার হিসাবে, লোন হিসাবে, তখন ব্যাংক ঊর্ধ্বমর্ণ এবং তুমি অধমর্ণ। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? এটুকু বুঝলেই হবে। এবং আরো কয়েকটি জিনিস আছে। আসল, আসল মানে কি? আসল হচ্ছে তোমার জমা দেওয়া টাকার পরিমাণ বা ধার করার পরিমাণ বা ধার করার পরিমাণ। তাহলে আমরা এই সুদ সংক্রান্ত আলোচনায় আসল কথাটি বারে বারে আসবে। তাহলে আসল কথাটির অর্থ কি, যে তুমি যে টাকাটি ব্যাংকে রেখেছো সেই টাকাটিকে আমরা কি বলবো, আসল বা প্রিন্সিপাল বলবো। আর অথবা উল্টো দিক থেকে তুমি যদি লোন নাও বা ধার নাও কারোর কাছ থেকে, তাহলে যে টাকাটি তুমি ধার নেবে তাকে আমরা কি বলবো, আসল টাকা বলবো। তাহলে ধরো তুমি ব্যাংকে 500 টাকা রেখে এলে, তাহলে এখানে আসলটা কি হবে, 500 টাকা হবে। এবং এই আসলকে আমরা পি অক্ষর দিয়ে প্রকাশ করি। কেন পি অক্ষর? না, পি অক্ষর মানে হচ্ছে প্রিন্সিপাল, পি অক্ষর মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে, এই কারণে আমরা আসল টাকাকে পি টাকা বলি। এবার ব্যাংক বা তুমি যে সংস্থার কাছে টাকা জমা করবে বা উল্টো দিক থেকে টাকা ধার নেবে, সেক্ষেত্রে একটা রেট অফ ইন্টারেস্ট বলে দেয় বা সুদের হার। তো এটা সাধারণত বছর, 1 বছর অন্তর, আমরা যেহেতু এখানে সিম্পল ইন্টারেস্ট পড়ছি, সুদ তো দুই প্রকার, আমি আসছি সেটা। তাহলে ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদেয় করে বা প্রদান করে।
এই যে নির্দিষ্ট হারে সুদ প্রদান, এটাকে আমরা সুদের হার বলবো। এটি জেনারেলি কিরকম হয়, এটি R% হিসাবে আমরা ধরি। এক্সাম্পল 10% হতে পারে, 7.5% হতে পারে, 3% হতে পারে। তো মোটামুটি এইটা হচ্ছে কি আমার সুদের হার। তোমরা লক্ষ্য করবে যে সুদের হার আর এখানে সবসময় একটা শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন থাকবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম। আর এখানে কি আসছে, সময়। তাহলে এটা গেল কি সুদের হার, এটা কি গেল সুদের হার, এটু গেল সুদের হার। এবার আরেকটা জিনিস আসছে সময়। সময়কে আমরা কি বলি, টি দিয়ে প্রকাশ করি। টি মানে টাইম, মানে তুমি যত সময়ের জন্য টাকা রাখবে, তুমি টাকা রাখবে। কেউ 1 বছরের জন্য টাকা ব্যাংকে রেখে দিতে পারে, কেউ 10 দিনের জন্য ব্যাংকে টাকা রেখে দিতে পারে, কেউ 10 বছরের জন্য টাকা জমা দিয়ে রাখতে পারে। উল্টোটাও, কেউ 10 মাসের জন্য ধার নিতে পারে, কেউ 6 মাসের জন্য ধার নিতে পারে, কেউ আবার 15 বছরের জন্য টাকা ধার নিতে পারে, তাই না? তাহলে এই ক্ষেত্রে তুমি যত টাকা ব্যাংকে রেখে আসছো, যত সময়ের জন্য রেখে আসছো, এই সংখ্যাটিকেই আমরা কি বলবো, সময়। তো মনে রাখবে যে সময় সবসময় আমরা বছর এককেই ক্যালকুলেশন করবো। আমরা জানি সময়ের একক সেকেন্ডও হয়, মাসও হয়, দিনও হয়, মিনিটও হয়, কিন্তু যাই থাকে না কেন আমরা চেষ্টা করব সময়কে সবসময় বছরে এককে নিয়ে আসা। যদি বছর থাকে তো তাহলে খুবই ভালো, আর যদি বছর না থেকে থাকে তাহলে আমরা চেষ্টা করব তাকে আমরা বছরে কনভার্ট করে নেব, তাহলে আমাদের অঙ্কগুলো কষতে সুবিধা হবে। এইবার আসছে সুদাসল। সুদাসলটা কি, দেখো সুদাসল খুবই ইন্টারেস্টিং বিষয়, একটু ছবির মাধ্যমে বোঝাই। ধরো তুমি 1000 টাকা ব্যাংকে রেখে এলে, 1000 টাকা ব্যাংকে রেখে এলে, 1 বছর পর ব্যাংক তোমাকে 100 টাকা এক্সট্রা দিল, এটা এক্সট্রা দিল, এক্সট্রা এক্সট্রা দিল, তাই তো? তাহলে এটাই আমার কি সুদ বা ইন্টারেস্ট। তাহলে 1 বছর পরে তুমি যখন ব্যাংকে গেলে, তাহলে এই টাকা আর এই টাকা কি হবে, যোগ হয়ে যাবে। তুমি কত টাকা দেখবে, তোমার ব্যালেন্স, ব্যালেন্স দেখবে এখানে এই দুটো যোগ হয়ে যাবে, এবং সেই ব্যালেন্সটা কি হবে, এই টাকা এবং এই টাকা, দুটো টাকা একসাথে এসে কি হবে, এই 1000 প্লাস 100, তাহলে কি হয়ে গেল 0011, তোমার ব্যালেন্স দাঁড়ালো কত, 1100 টাকা। তাহলে এই যে আমার বর্ধিত অ্যামাউন্ট, এই বর্ধিত অ্যামাউন্টটি কি হবে, বর্ধিত অ্যামাউন্টটি হবে কি সুদাসল। কি হবে, সুদাসল, সুদযুক্ত আসল। তাহলে এটাকে আমরা কি বলবো, সুদাসল। তাহলে আমরা সুদ সংক্রান্ত, সরল সুদ সংক্রান্ত যে যে জিনিসগুলো আমরা জানলাম, প্রিন্সিপাল বা আসল, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট আর, সময় টি এটা বছর এককে, এবং সুদাসল সেটা হচ্ছে সুদ এবং আসলের সমষ্টিকে বোঝাচ্ছি। তো চলো আমরা এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কিভাবে আমরা ক্যালকুলেশন করব বা অঙ্কগুলো কিভাবে করব, তার আগে একটি ছোট্ট থিওরি নিয়ে আলোচনা করি। থিওরিটি করার পর কোষে দেখি 2-এর সমস্ত অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তো চলো থিওরিটি কি দেখি। ধরো আসল পি টাকা, সুদের হার R%, সময় টি বছর। তাহলে আই সুদ, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে আমি কিভাবে করব। আর এই সুদের হার R%, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে আমি এখানে লিখছি 100 টাকার, কি লিখলাম, 100 টাকার 1 বছরের
সুদ আর টাকা। তাহলে দেখো এই যে জিনিসটা, এই জিনিসটার মানে কি, সুদের হার 8% অর্থ 100 টাকার 1 বছরের সুদ কত? 8 টাকা। তাহলে তোমাদের কোনো ব্যাংকে যদি সুদের হার 10% বলে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি ভাববো, যে আমার 100 টাকা 1 বছর পরে ব্যাংক আমাকে কত টাকা দেবে? 10 টাকা দেবে। এটাই হচ্ছে এই লাইনটির অর্থ। তাহলে আমি এটাকে ঐকিক নিয়ম যদি করি, তাহলে 1 টাকার 1 বছরের সুদ আর বাই কত টাকা হবে? 100 টাকা। এবং আমার কাছে তো 1 টাকা নয়, আমার কাছে কত টাকা আছে না, পি টাকা আছে, তাই না? তো পি টাকা, তাহলে পি টাকার 1 বছরের সুদ পি ইন্টু আর বাই 100। এরপরে সময় দেখো টি বছর। আমি তো 1 বছরের জন্য টাকা রাখিনি, আমি কত বছরের জন্য টাকা রেখেছি? আমি টি বছরের জন্য টাকা রেখেছি। তাহলে পি টাকার টি বছরের সুদ পি আর টি বাই 100। তাহলে এইটা আমার কি হলো, ব্যাংক আমাকে সুদ দেবে কোন টাকার ওপর? পি টাকার ওপর। কোন সুদের হারে? 8% সুদের হারে। কত বছরের জন্য? টি বছরের জন্য। তাহলে আমি পি টাকা 8% সুদের হারে টি বছরের জন্য আমি কত টাকা সুদ পাবো, বা ব্যাংক আমাকে কত টাকা দেবে? পি আর টি বাই 100। এটাই হচ্ছে ইন্টারেস্ট, এটাই কি? আয়। তাহলে সুদটা আমরা এখন পেয়ে গেলাম কত? পি আর টি বাই কত? 100। তাহলে এটাই হচ্ছে এই লেসনের প্রধান ফর্মুলা। কি বললাম? প্রধান ফর্মুলা। আমি বাকিগুলো মুছে দিচ্ছি এবং এইগুলো থেকে আমি কিছু কনভার্সন দিয়ে আরো কয়েকটি ফর্মুলা জেনারেট করে তোমাদের দেখাবো, যাতে তোমাদের ফর্মুলাগুলো কিভাবে এলো তোমাদের বুঝতে সমস্যা না হয় এবং অঙ্কে প্রয়োগ করতে সমস্যা না হয়। তাহলে আমরা এইটুকু তো বুঝেছি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এবারে দেখো আমাদের এখান থেকে কি কি কনভার্সন করতে পারি। তাহলে সুদ এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি করলাম, প্রথমে আসছে পি এর ভ্যালু বের করবো। তাহলে পি ইকুয়াল টু কি হবে, দেখো এখানে যদি আমরা 100 আই লিখি, বজ্র গুণন করে দিই, তাহলে 100 আই বাই আর টি হচ্ছে। তাহলে এই একটা ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে প্রিন্সিপাল ইকুয়াল টু 100 ইন্টু ইন্টারেস্ট বাই রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। ঠিক আছে। ঠিক একইভাবে আমার আরেকটি ফর্মুলা আসছে, আর ইকুয়াল টু হচ্ছে 100 আই বাই পি টি। ঠিক একইভাবে আরেকটি ফর্মুলা আসছে, দেখো টি ইকুয়াল টু 100 আই বাই পি ইন্টু আর। তাহলে এই যে আমাদের তিনটে ফর্মুলা হলো, সেই প্রধান ফর্মুলাতে থেকে আমরা জাস্ট কোনাকুনি গুণ করে আমরা এই তিনটে ফর্মুলা পেয়ে গেলাম, তাই না? তো আমাদের অঙ্কে কখনো পি বের করতে হলে এই ফর্মুলাটাকে ইউজ করব, কখনো আর বের করতে হলে এই ফর্মুলাটা ইউজ করব, কখনো টি বের করতে হলে এই ফর্মুলাটি ইউজ করব, এবং যদি আই বের করতে দেয় তাহলে পি আর টি বাই 100, তাই না? তো চলো এবার বসে দেখি দুইয়ের আমরা অঙ্কগুলো দেখি কি দেয়া আছে এবং কি চাইছে। তোমরা অঙ্ক কেন ভয় পাও, আজকের পর থেকে আশা করি অঙ্কের ভয় কাটবে। দেখো আমাদের কোষে দেখি দুইয়ের প্রথমের যে অঙ্কটি আছে, বলছে দুই বন্ধু একসাথে ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। তাহলে বার্ষিক কত পার্সেন্ট সুদের হারে? না, 12% সুদের হারে। তাহলে এখানে একের দাগের আর ইকুয়াল টু দেওয়া আছে 12%। ঠিক আছে। এবং কত টাকা ধার নিয়েছে? 15,000। তাহলে ওটাই আমি বলেছিলাম কি আসল টাকা। তাহলে পি ইকুয়াল টু কত দেওয়া আছে? 15,000। ঠিক আছে। আচ্ছা, এবার ক বছরের জন্য ধার নিয়েছে? না, 4 বছর পর ওই টাকা সুদে আসলে কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তাহলে এখানে সময় ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু হচ্ছে 4 বছর। তাহলে এখানে বছর কতটা লিখতে পারো, এখানে টাকা কতটি লিখতে পারো। তাহলে আমাদের যে ফর্মুলা আমরা জানি বলে লিখবো, আমরা কি জানি? ফর্মুলাটি আমরা অলরেডি জেনে এসেছি যে আই ইকুয়াল টু কি হয়? পি আর টি বাই কত? 100, তাই না? তাহলে ইকুয়াল টু পি মানে কত? 15,000।
আর মানে রেট অফ ইন্টারেস্ট, হচ্ছে 12%। তাহলে এখানে আর পার্সেন্টেজটা কিন্তু বসাবে না তোমরা। অনেক বাচ্চারা কি করে এখানে পার্সেন্টেজ বসিয়ে দেয়, তো তোমরা কখনোই পার্সেন্টেজ বসাবে না। পার্সেন্টেজ জাস্ট লেখার সময় তাও এখানে আর ইকুয়াল টু 12 লিখলেও আমরা টিচাররা এখানে কোনো ভুল দেব না। তো এখানে হচ্ছে টি এর কত বছরের জন্য নিয়েছিল না 4 ডিভাইড বাই 100। তাহলে আমরা একটা জিরো কেটে দিলাম আর একটা জিরো কেটে দিলাম। তাহলে কেটে দেওয়ার পরে আমাদের কি হচ্ছে দেখো, গুণ করতে হবে না। 4 ইন্টু 15 কত 60, 60 ইন্টু 12 মানে 72, ঠিক আছে 720 আর একটা শূন্য। তাহলে দেখো এখানে কত টাকা পেলাম না 7200 টাকা। তাহলে এখানে আনসারটা কি হবে না 4 বছর পর, 4 বছর পর তাদেরকে 7200 টাকা সুদ দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে অঙ্কটি খুব যে কঠিন আমি বলবো না, শুধু সূত্রের একটি ব্যবহার করা হলো, আর যে যে জায়গায় ভ্যালুগুলো ছিল সেই জায়গায় আমরা ভ্যালুগুলো পুট করলাম, কাজে অঙ্কটি 7200 টাকা আনসার চলে এলো। তো চলো এবার 2 দাগের অঙ্কটি করা যাক। 2 দাগের অঙ্কটি দেখো, 2005 সাল, কি বলছে না 2005 সাল 1 জানুয়ারি থেকে 27 মে, 1 জানুয়ারি থেকে 27 মে এই পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে এখানে সুদের হার কত পার্সেন্ট না 6%, এটাই হচ্ছে আমার আর। আর কত টাকা নিচে 2000 টাকা, সুদ কত হবে এখানে পি ইকুয়াল টু কত 2000 টাকা। এখন এখানে দেখো সময়টা কিন্তু ডিরেক্টলি ওরা বছরে বলে দেয়নি, তাই না, কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ড বলে দিয়েছে। সেই পিরিয়ডটা কি না 1 জানুয়ারি 2000 থেকে 27 মে। আচ্ছা, আমরা এই 2005 সালটা এখানটায় খুব গুরুত্বপূর্ণ সাল দেওয়া আছে। এই সালটি দেখো লিপ ইয়ার নয়, কেন না এই 2005 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ সেখানে থাকবে কেউ না, তাই না। তাহলে এটি কিন্তু লিপ ইয়ার হলো না। আর লিপ ইয়ার না হলে আমরা জানি ফেব্রুয়ারি মাসে 28 দিন হয়, 29 দিন হওয়ার চান্স নেই। তাহলে জানুয়ারি 1 জানুয়ারি, তাহলে জানুয়ারি মাস আমরা জানি কত 31 দিন, প্লাস ফেব্রুয়ারি মাস কত 28 দিন, প্লাস মার্চ 30 দিন, প্লাস এপ্রিল মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে মাসে 27 মে। তাহলে এখানে আমি ধরবো 26। কেন 26 ধরলাম বলতো, কারণ আমি যখন 27 তারিখ ব্যাংকে গিয়ে টাকাটি চেয়ে নিচ্ছি, 27 তারিখ পুরো কমপ্লিট হলো না, তাহলে আমরা ওখানে 26টা দিন পেলাম, তাই না। তাহলে আমরা যদি যোগ করি 6 একে 7 হাতে 15, 16 6 হাতে 1, 3 3 6 3 9 2 11 3 14, দেখো 146 দিন হলো, 146 দিন, তাই না। এখন এই 146 দিন মানে কত বছর। আচ্ছা, আমরা জানি এখানে বছর 365 দিনে 1 বছর হয়, তাহলে 146 দিন মানে এখানে কি হবে টি ইকুয়াল টু হবে এই যে 146 কে আমরা 365 দিয়ে কি করলাম ভাগ দিয়ে দিলাম, তাহলে এটি কি হয়ে গেল, এটি বছর হয়ে গেল। হ্যাঁ, এটি বছর হয়ে গেল। এবার আমি যদি 73 দিয়ে কাটি, 73 এখানে 2 হবে, এটা কত হবে 5 হবে। তাহলে এখানে টি এর ভ্যালু কত হলো 2/5 বছর। ঠিক আছে, তাহলে আমরা সবকিছু ডেটা আমাদের হাতে পেয়ে গেছি। এবার আমাদের ফর্মুলাতে বসাতে হবে। কি কি বসাবো দেখো, ফর্মুলা কি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই না। আই ইকুয়াল টু কি হচ্ছে পি আর টি বাই কত 100। তো পি মানে এখানে কত 2000 টাকা, বসিয়ে দাও 2000 ইন্টু আর মানে কত সুদের হার, এখানে 6 দেওয়া আছে। টি মানে কত 2/5, এখানে তুমি 2/5 বসিয়ে দাও, বাই কত 100, পি আর টি বাই 100। এখানে 0 0 কেটে গেল, কেটে গেল। তাহলে এখানে 5 দিয়ে করলে 5 একে 5, 4 5 20। তাহলে আমাদের কি হচ্ছে
4 6 24 দোকানে 48, তাহলে ব্যাংক তোমাকে কত টাকা সুদ দেবে না 48 টাকা। 48 টাকা বোঝা গেল? তাহলে ব্যাংক আমাকে 48 টাকা সুদ দেবে। চলো এবার নাম্বার 3 অঙ্কটা করা যাক। যে অঙ্কটি বলছে বার্ষিক 8.13% সরল সুদ। তাহলে আর এর ভ্যালুটা আগেই বলেছে 8.13%। তো এটা আমরা যদি ক্যালকুলেট করি 3 আসতে 24, 25/3%, এইটা হচ্ছে আমার আর এর ভ্যালু। আর পি বলছে 960 টাকা, পি এখানে দেওয়া আছে 960 টাকা। ঠিক আছে, 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল। আচ্ছা, এই সবৃদ্ধি মূল কথাটা আবার নতুন এলে দেখি, এটাই সুদ আসল, এটাই সবৃদ্ধি মূল, একই কথা। তাহলে সময় টি ইকুয়াল টু কি হচ্ছে 1 বছর 3 মাস। তাহলে এটাকে আমরা বছরে কনভার্ট কি করব, 1 + 3 মাস মানে হচ্ছে 3/12। ঠিক আছে, তাহলে এটা কাটলে 1, এটা কাটলে 4, তাহলে 4 একে 4 একে 5 এর 4, তাহলে টি হচ্ছে 5 এর 4 বছর। আশা করি এটা বুঝতে পেরেছো। 1 বছর 3 মাস, 1 বছরের কোনো সমস্যা নেই, কিন্তু 3 মাসকে আমরা যদি বছর মাস থেকে বছর করতে গেলে কি দিয়ে ভাগ করতে হয়, 12 দিয়ে। 3 কে 12 দিয়ে ভাগ করলাম, তাহলে কি পেলাম 3/12, কাটাকুটি করে 1/4 পেলাম। দেখো এবার 1 তো আগেই ছিল, তাহলে 1 + 1/4 করলে কি হয়, 4 একে 4 একে 5 এর 4, তাহলে এটা 5 এর 4 কি হয়ে গেল না বছর হয়ে গেল। তো এবার আমাদের সব ডেটা চলে এসছে। তাহলে আই ইকুয়াল টু কি হয় আমরা জানি অলরেডি, PRT/100। তাহলে এইটা হচ্ছে 960 টাকা। আর এর ভ্যালু 25/3, তাহলে এখানে 25/3। সময়ও বোধ হয় এখানে একটা ভগ্নাংশে আছে, 5 এর 4 বাই হচ্ছে 100। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, দেখো এই জিরো কেটে যাচ্ছে। এবার 3 দিয়ে কাটলে 3 3 9 32, 4 দিয়ে কাটলে 4 8 32। ঠিক আছে, এবার 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে দেখো নিচে আর কোনো সংখ্যাই নেই, তাহলে উপরে আছে কত 25, আর এখানে 4, তাহলে 100 টাকা, তাই না? তাহলে এত টাকা কি হচ্ছে, এটা হচ্ছে আমার সুদ। কিন্তু বইয়ে বলেছে সমূল চক্র, সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি, সুদ প্লাস আসল। তাহলে সবৃদ্ধি মূল, সুতরাং সবৃদ্ধি মূল ইকুয়াল টু, আমি কত টাকা ব্যাংকে রেখে এসেছিলাম 960 টাকা, কত টাকা ইন্টারেস্ট হয়েছে 100 টাকা, তাহলে 960 + 100 মানে 1060 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমার কি এই অঙ্কের সবৃদ্ধি মূল। তো চলো পরের প্রবলেমটা যাওয়া যাক, নাম্বার 4। নাম্বার 4 কি হচ্ছে, বলছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে হিসাব করে দেখি। তাহলে বার্ষিক 6% সুদের হার, এটি নাম্বার 4। তাহলে এখানে আর ইকুয়াল টু কত 6%। প্রিন্সিপাল বা যে টাকা ধার নিয়েছিল সেটি বোধহয় এখানে বলা আছে 3200, তাহলে 2 বছর 3200, আর টাইম বলছে 2। তাহলে এখানে আই ইকুয়াল টু কি হচ্ছে PRT/100, তাই না? তো 3200 ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6, ইন্টু টাইম হচ্ছে 2 বছর বাই 100। তাহলে একটা জিরো কাটলো, আরেকটাও জিরো কেটে গেল, তাহলে হচ্ছে এখানে 32, আর দুগুণে হচ্ছে কত 32 দুগুণে 64, তাহলে 32 দুগুণে 64 আর 6, 4 6 24 4 হাতে 2, 36 আর 2 38, তাহলে 384, তাহলে এত টাকা। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে সুদ। কিন্তু এখানে প্রশ্নে চেয়েছে তাকে কত টাকা শোধ করতে হবে। শুধু তো সুদটা শোধ করলাম না, কারণ তুমি তো বাবা ধার নিয়েছো কত 3200 টাকা, তার সাথে এই টাকাটা কি হয়ে গেল জুড়ে গেল, কারণ ওটাই তো ব্যাংকের লাভ, তাই না?
তাহলে সেক্ষেত্রে তাকে এই 3200 প্লাস 384 মানে 4 8 3 আর 2 5 3 এত টাকা শোধ করতে হবে, তাকে এত টাকা শোধ করতে হবে। চলো এবার 5-এর দাগের অঙ্কে যাওয়া যাক। 5-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক কি বলছে যে বার্ষিক 5.25% সুদ, তাও এখানে দশমিকে চলে এসছে, কোনো ভয় নেই। আর ইকুয়াল টু কত দেওয়া আছে যে 5.25%। আর শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা দেয়, 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। দেখো এতক্ষণ তো আমাদের আসল বলে দিচ্ছিল, কিন্তু এবার আইটা বলে দিয়েছে, সুদ হিসাবে 840 টাকা পেয়েছে। এবং আরো কিছু এখানে তথ্য দরকার, 2 বছর পর তিনি, তাহলে এখানে অবশ্যই অবশ্যই টিটাও বলে দিয়েছে 2 বছর। তো দেখো আমরা এক্ষুনি একটা ফর্মুলা করেছিলাম যে এখানে তাহলে আমার পিটা কত, তাহলে পি ইকুয়াল টু আমরা বলেছিলাম কি 100 I বাই কি RT, তাই না? তো এবার দেখো তাহলে আমি যদি এখানে বসাই জিনিসগুলো, তাহলে 100 ইন্টু আই মানে কত 840 বাই আর হচ্ছে 5.25 ইন্টু টি, টি হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 100 ইন্টু পয়েন্টের জন্য একটা 1 আর দুটো শূন্য, 100 ইন্টু 840 বাই 525 ইন্টু কত 2। তো প্রথমে 2 দিয়ে এটাকে কেটে দিই, 2 দিয়ে এটাকে কাটলে 420, 5 দিয়ে কাটলে এটা 20, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 কে 5, 2 নামলো, হলো না 0, 101। 101 সরি 105, 5 10 50, 2 5 105। এবার একে আবার 5 দিয়ে কাটো, 4 5 20, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 2 10 21। তো তাহলে এখানে হবে কত, এখনো কাটবে, 21 দিয়ে কাটলে 21 দুগুণে 42 আর 2 20। তাহলে এখান থেকে দেখো 4 20 80, 80 ইন্টু 100 8,000, তাহলে এখানে 8,000, তাহলে তার আসল টাকার পরিমাণ কত না 8,000। তাহলে এখান থেকে উত্তরটা কি হবে, উত্তরটা হবে যে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন, তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন, 8,000 টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে। এবারে এবার আমরা 6-এর দাগে চলে আসবো। তো চলো 6-এর দাগে শুরু করা যাক। ছয়ের দাগে বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য ব্যাংক থেকে 12% সদস্যদের হারে কিছু টাকা ধার নিলেন, প্রতি মাসে 378 টাকা সুদ দিতে হয়, তিনি কত টাকা ধার নিয়েছিলেন। দেখো এখানে কিন্তু ডিরেক্টলি সময় বলে দেয়নি, ইভেন সুদটা যে দিতে হচ্ছে সেটাও মাসে সুদ দিতে হচ্ছে, তাই না? তাহলে এখানে আমার একটু এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে সুদের হারটাই একমাত্র পরিষ্কার ভাবে বলা রয়েছে 6-এর দাগে। তাহলে এখানে আর ইকুয়াল টু কত রয়েছে 12, এবং যেহেতু এক মাসে সে 378 টাকা সুদ দেয়, তাহলে এক বছরে সে কত টাকা সুদ দেবে, এক বছরে সুদ দেবে সে 378 ইন্টু 12। কেন 12 হলো বুঝতে পারলে, কারণ এক মাসে টাকাটা বলে বইয়ে বলা রয়েছে, আমি কি করলাম 12 দিয়ে গুণ করে ওটা বছরে করলাম, আর সময়কে আমরা কি ধরে নিলাম 1, এক বছর ধরে নিলাম। এবারে দেখি তো অঙ্কটা হয় কি। তাহলে এবারে আমরা কি জানি, পি ইকুয়াল টু 100I বাই পিটি, সরি আরটি,
এবার 100, আই মানে এখানে 378 ইন্টু 12, সুদের হার হচ্ছে 12, আর টি কে আমরা করলাম কি 1, 12 12 কেটে গেল, তাহলে এখানে জাস্ট 378 আর 100 গুণ করে দিলে 378,000, তাহলে সে এত টাকা ধার নিয়েছিল, 37,800 টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, প্রতি মাসে সে 378 টাকা পে করছে, তার মানে বুঝতে হবে এই অ্যামাউন্টটা হিউজ অ্যামাউন্ট। তাহলে সে কত টাকা ধার নিয়েছিল না 37,800 টাকা ধার নিয়েছিল। তাহলে লাস্ট লাইনে কি লিখবো না তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। এবার আমি আসি 7-এর দাগের অঙ্ক। এটি খুব ইন্টারেস্টিং অঙ্ক, ছোট্ট অঙ্ক। 7, দেখো এখানে বলছে যে বার্ষিক 6% সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে সুদের হারটা বলে দিয়েছে কত, 6, টাকার পরিমাণ ধরি জানি না, ধরি আসল সমান সমান পি। আচ্ছা, এবার আমার বলো এই টাকাটিকে আমি দ্বিগুণ করব, তাহলে আমি পি টাকা রাখলাম, আমি দ্বিগুণ টাকা চাই, তাহলে আমি কত টাকা পাবো, 2p টাকা পাবো, তাই না? তাহলে পি টাকা রেখে এসছি, 2p টাকা পাবো, তাহলে সুদ কত হবে, তাহলে এখানে সুদ আই ইকুয়াল টু হবে এই 2p মাইনাস পি, দ্যাট ইজ এগেন পি। তার মানে আমার বক্তব্য যে তুমি পি টাকা রেখে এলে, সুদ কত পাবো, পি টাকা, তবে সুদ আসল কি হবে 2p, এর দ্বিগুণ হচ্ছে তাই না, 2 ইন্টু পি। তো এইটাই হচ্ছে আমার বক্তব্য যে সুদটাও এখানে কিন্তু পি হবে। ঠিক আছে, এটা ঘাবড়ানোর কোনো জায়গা নেই যে স্যার পি টাকা আসল আবার পি টাকা সুদ কেন, হ্যাঁ আমাকে তো ডবল করতে হবে, তাহলে আমি যতটা আসল রেখেছি ততটা আমাকে সুদ করতে হবে। তো সেই হিসাবে আমাকে কি করতে হবে, পি টাকা সুদ এবং পি টাকা আসল, সেই হিসাবে আমাদের আসলটা যা হবে সুদও তাই হবে। এবার আমাদের ফর্মুলা কি, যে আই ইকুয়াল টু পি আর টি বাই কি 100। তাহলে আই মানেও এখানে পি, পি মানেও পি, আর মানে তো 6, টি মানে আমাদের বের করতে হবে, আর এটা হচ্ছে 100। তাহলে পি আর পি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 60 ইকুয়াল টু কত, 100। তাহলে টি ইকুয়াল টু কত হবে, 100/6 বা 50/3। তো 50/3টাকে যদি আমরা ভাগ দিই, 3 16 48, তাই না, 2, তাহলে 16 পূর্ণ 2 এর 3 বছর। তাহলে আনসারটা কি হলো, 16 পূর্ণ 2 এর 3 বছরে এই টাকাটা কি হয়ে যাবে না দ্বিগুণ হয়ে যাবে 6% সুদের হারে। যদি সুদের হার আলাদা হতো উত্তরও আলাদা হবে, তাই না, টেকনিকটা একই। এবার আমি 8-এরটা করাবো। নাম্বার 8, বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়। তাহলে কত টাকা ধার নিয়েছে বলিনি, কিন্তু 6 বছর পর উনি লক্ষ্য করলেন যে আমি যত টাকা সুদ দিয়ে ফেলেছি আমার আসল টাকা 3/8 গুণ সুদ দেওয়া হয়ে গেছে। তাহলে এখান থেকে পরিষ্কার, আমি যদি পি টাকা আসল ধরি তাহলে আমার সুদ হয়ে গেল কত, পি ইন্টু 3/8, দ্যাট ইজ পি ইন্টু 3p/8। তো চলো তাই এখানে ধরি আসল সমান সমান পি টাকা, সুদ ইকুয়াল টু তাহলে কি হবে, পি ইন্টু 3/8, যেহেতু 3/8 অংশ বলেছে তাহলে গুণ করলাম 3p/8 টাকা, আর সময়টা বলছে 6 বছর পর, সময় সমান সমান 6 বছর। এবার আমার তাহলে পিটা বের করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু, এখন আমরা যেটা জানি সেটা লিখি, আই ইকুয়াল টু কি হয় পি আর টি বাই 100। তো এখানে আই মানে কি 3p/8, পি মানে তো পি, আর মানে সুদের হার, এখানে সুদের হার নিশ্চয়ই দেওয়া আছে, সরল সুদের হার কত ছিল, আচ্ছা সরল সুদের হার বের করতে হবে। তো চলো আরেক জায়গায় আরই লিখি। আচ্ছা সময় হচ্ছে কত, 6 বছর বাই 100, এটা হচ্ছে আমার যে ফর্মুলা বসানোর পরে। তাহলে এখানে দেখো পি পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 একে 3, 3 দুগুণে 6, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8,
4 25 100 এই। তাহলে এবারে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে 1/2 ইজ ইকুয়াল টু 2r/25। তাহলে 4r ইকুয়াল টু হচ্ছে 25 বা r ইকুয়াল টু হচ্ছে 25/4, দ্যাট ইজ 6 পূর্ণ 1/4। তাহলে সুদের হার কি হয়ে গেল? সুদের হার 6 পূর্ণ 1/4%, 6 পূর্ণ 1/4%। তো বাচ্চারা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম, এবং এটি মাধ্যমিক বা টেস্ট পরীক্ষা বা স্কুলের প্রথম সামেটিক পরীক্ষা, এই অঙ্কটি কিন্তু প্রায় সময় দিতে দেখা যায়। তোমরা এই অঙ্কটি একটু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা একটু বেশ বড় অঙ্ক, তবে ক্যালকুলেশন অবশ্যই বড় নয়। চলো ধীরে সুস্থে পড়ি এবং অঙ্কটি করার চেষ্টা করি। দেখো, 9 দাগে এই অঙ্কটি বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের 4% সদস্যদের হারে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সদস্য দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে কৃষক সমবায় থেকে 5,000 টাকা ঋণ নেয়, তাহলে বছরের সুদ বাবদ তার কত টাকা বাঁচত? তার মানে পরিষ্কার কথা যে সমবায়, কৃষি সমবায় সমিতি সে সুদ দিচ্ছে কম হারে, সুদের হার তার কম, 4% ঋণ দিচ্ছে, ঠিক আছে, 4% হারে ঋণ দিচ্ছে, এবং ব্যাংক দিচ্ছে 7.4%। তাহলে আমি 5,000 টাকা দুটো জায়গায় রেখে দেখবো ব্যাংকের কত টাকা সুদ হবে এবং কৃষি সমবায় সমিতি কত টাকা সুদ হবে, দুটো ডিফারেন্স করলেই অঙ্ক হয়ে যাবে। তো চলো দেখা যাক। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে সমবায় সমিতি আর এখানে ব্যাংক, তাহলে পি দুজনারই কত? 5,000, তাই না? পি দুজনারই 5,000। এর হচ্ছে আর সুদের হার 4, আর এর সুদের হার হচ্ছে 7.4, তাই তো? একবার দেখে নিই, 4 আর 7.4। সময় টি, এ 1 বছর, এরও সময় টি 1 বছর। তাহলে এখানে আই ক্যালকুলেট করে নিই। আই ইকুয়াল টু কি হবে? পি আর টি বাই 100। পি মানে এখানে 5,000 ইন্টু আর 4 ইন্টু সময় 1/100, 0 0 কাটা, তাহলে 200 টাকা। এখানে একটু ক্যালকুলেশন করি, আই ইকুয়াল টু কি হয়? পি আর টি বাই 100। তাহলে এখানে পি মানে 5,000, তার মানে 7.4, T1/100, 0 কেটে গেল, কেটে গেল। 5 দিয়ে গুণ করতে হবে, 4 5 0 2, 5 7 35 দিয়ে 37, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, তাহলে 370 টাকা। তাহলে কে বেশি সুদ নেবে? অবশ্যই অবশ্যই ব্যাংক বেশি সুদ নেবে। তাহলে সুদের পার্থক্য কি হবে? তাহলে দেখো, জাস্ট দুটো বিক করব, পার্থক্য হবে 370 থেকে 200 টাকা মাইনাস, মানে 170 টাকা। তাহলে এটাই আমার কি অঙ্কটি আনসার, তাই না? তো আশা করি এটি তোমাদের খুব একটা কঠিন বলে মনে নেয়। অঙ্কটা দেখতে বেশ বড়, কিন্তু ক্যালকুলেশন দেখো আমরা দুটো পার্টে ভেঙে নিলাম এবং আর কিছু নেই, ঠিক আছে? চলো পরের যে প্রবলেম 10। দশের প্রবলেম বলছে যে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা। তাহলে 292 টাকা, তাহলে এটা হচ্ছে 10, 292 টাকা পি, পি ইকুয়াল হচ্ছে 292 টাকা। আচ্ছা, একদিনের সুদ, একদিন মানে কত? টি ইকুয়াল টু বলছে একদিন, একদিন সমান সমান 1/365 বছর। তাহলে দিনকে 365 দিয়ে ভাগ করলে কি পাই? বছর পাই। এবার এখানে বলছে কি 5 পয়সা সুদ, দিনের সুদ, সুদ আই ইকুয়াল টু বলছে কত? 5 পয়সা। তাহলে পয়সাকে টাকায় করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, এত টাকা হয়ে গেল। তাহলে পি আই টি পেয়ে গেলাম। এবার এখানে আমরা কি চাইছে? সরল সুদের হার। তাহলে সরল সুদের হারের ফর্মুলা কি? আর ইকুয়াল টু হচ্ছে 100i/pt, 100i কি? পিটি। তাহলে এখানে ক্যালকুলেশন করি, 100i মানে কি? সুদ। তো
তো সেই সুদ হচ্ছে কত, 5/100। তাহলে 5/100 বাই পি, পি কত, 292, 292 ইন্টু টি 1/365, 1/365। তাহলে 100 কেটে গেল, আর এই 365 নিচে আছে, উপরে উঠলে কি হয়ে যাবে, উপরে 5 ইন্টু 365/292। এবার তুমি এটা 73 দিয়ে কেটে দাও, 73 দিয়ে করলে এটা 5, এটা 73 দিয়ে করলে 4। তাহলে 5 5 25/4। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, 4 6 24, 1 1 4, তাহলে সুদের হার কত পেলাম, সুদের হার পেলাম 6.14%, 6.14%। দেখো এটিও খুব সহজ অঙ্ক, কিন্তু এখানে সময় এবং যে সুদ সেটি অন্য এককে দেওয়া আছে, সময়টা দেওয়া আছে দিন এককে এবং সুদ দেওয়া আছে কত, পয়সা এককে। তাহলে আমি দুটোকে কনভার্সন করে দিলাম, অঙ্কটি আগের জায়গায় চলে এলো এবং আগের মতো করেই আমি সলভ করলাম। তো আশা করি এটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তো অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেব। আর পরবর্তী ভিডিওতেই এর উত্তরটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাওয়া যাক। 11 দাগের অঙ্ক। এগারো দাগের অঙ্ক বার্ষিক বলছে, 11 দাগের অঙ্ক বলছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে এখানে আর এর ভ্যালু বলে দিয়েছে কত, 8। আচ্ছা, 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে পি হচ্ছে 600, সুদ বলেছে আই 168। তাহলে এখানে আমার কি বের করতে হবে, সময়টা কত। তাহলে আমাদের সময়ের যে ফর্মুলা, টি ইকুয়াল টু কি, 100I/PR। তাহলে এখানে 100, সুদ তো বলে দিয়েছে 168/পি, পি কত না 600, পি 600 ইন্টু আর, আর কত 8। তাহলে এইটা এটা 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 কেটে দিলাম। এবার আমি 8 দিয়ে যদি কাটি, 8 দুগুণে 16, 1। এবার আমি 3 দিয়ে যদি কাটি, 3 7 21, 3 দুগুণে 6। তাহলে আনসার কত হলো, 7/2 বা 3.5 বছর। তাহলে উত্তর কি হলো, 3.5 বছর। ঠিক আছে, তাহলে এই অঙ্কটির উত্তর হচ্ছে 3.5 বা 7/2, বা এটাকে কেউ 3.1 বছরও বলতে তোমরা পারো। যেটি লিখবে, আমরা স্যারেরা কোনো মার্কস কাটি না। ঠিক আছে, তো চলো 12 দাগের অঙ্কে যাওয়া যাক। বারো দাগের অঙ্ক বলছে বার্ষিক 10% সরল সুদের হারে, 12 দাগের অঙ্ক বার্ষিক 10% সরল সুদের হারে। তাহলে এখানে আর এর ভ্যালু কত, 10, আর এর ভ্যালু 10। আর 800 টাকা জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই। তাহলে এখানে পি কত, 800, পি 800, আর সুদ কত, 1200 টাকা ফেরত পেয়েছে। তাহলে 1200 থেকে আরো 800 বিয়োগ করে দেবো, সেটা আমি কি পাবো, সুদ পাবো, মানে 400 টাকা। সুদ কত পেলাম, 400 টাকা। তাহলে বলছে ওই টাকা কত সময়ের জন্য আমি ব্যাংকে রেখেছিলাম। তাহলে এখানে সেই আগের মতো সেম অঙ্ক, টি এটা কত চেয়েছে। তাহলে টি ইকুয়াল টু কি হচ্ছে না, 100I/PR। তাহলে 100I মানে কত, 400 বাই 800 টাকা ব্যাংকে রেখেছে, 800, আর এখানে আর এর ভ্যালু 10। তাহলে আমরা শূন্যগুলো আগে কেটে দিই, এই 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 দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে করলে 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 5। তাহলে ইকুয়াল টু কত, 5 বছর। এটা 5 বছর, তাই না? তাহলে দেখো এই অঙ্কটি খুবই সহজ, কিন্তু এখানে মজার বিষয়, এখানে 1200 টাকা, তোমরা যদি এখানে আই সমান 1200 বসাও তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে। এখানে সুদে আসলে 1200 টাকা বলেছে, অর্থাৎ
তুমি ওটা থেকে আসল টাকাটা মাইনাস করে দিলে তবেই সুদ পাবে, তবেই আমার আয় পাবো। এটি কিন্তু মাথায় রেখো। পরীক্ষার সময় তোমরা তাড়াহুড়ো করে এটি যদি করো তাহলে তোমাদের কিন্তু বেকার হয়ে যাবে, অঙ্কটি কোনো নাম্বার দেওয়া যাবে না। কাজেই এটি তোমরা সচেতন ভাবে করবে, প্র্যাকটিস করবে। তো 13 দাগের প্রবলেমটি দেখো, বলছে কোন মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 এবং 4 বছরের সুদে আসলে 6,200, মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। তাহলে আমি মূলধনকে ধরবো পি টাকা এবং শতকরা সুদের হার ধরবো 8 টাকা। তাহলে ধরে নেই, ধরি মূলধন পি এবং পি টাকা এবং সুদের হার 8। এবার এখানে বলতে দেখো 7 বছরের সুদে আসলে 7,100 টাকা হবে এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হবে। তাহলে এটি হয়তো আমরা লিখে নিলাম, কিন্তু আমরা একটু অন্যভাবে করব। কিরকম ভাবে করব না, এই পি প্লাস আসল প্লাস 7 বছরের সুদ ইকুয়াল টু 7,100, আবার পি প্লাস 4 বছরের সুদ ইকুয়াল টু 6,200। তাহলে এইটা আমার হচ্ছে তথ্য দেওয়া রয়েছে যে আসল প্লাস 7 বছরের সুদ, মানে 7 বছরের সুদ আসলে 7,100 দেওয়া আছে, আর 4 বছরের সুদ আসলে 6,200 টাকা দেওয়া আছে। তাহলে আমি এই দুটো যদি বিয়োগ দিই তাহলে দেখো পি পি ক্যান্সেল আউট হয়ে, যে পি আর থাকছেই না। তাহলে 7 থেকে 4 3 বছরের, তাহলে এখানে 3 বছরের সুদ কত দাঁড়াচ্ছে 0,0,9 দাও হাতে 1, 900 টাকা। তাহলে 1 বছরের সুদ 900/3, 300 টাকা। তাহলে দেখো এখন 1 বছরের সুদ পেয়ে গেলাম। এবার আমি যদি সময় ইকুয়াল টু 1 ধরি, আই ইকুয়াল টু 300 ধরি, আর পি ইকুয়াল টু তো পি আছে, তাহলে আর সুদের হার আর ইকুয়াল টু আর আছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, I equal to PRT by 100, I equal to PRT by 100। তাহলে এখান থেকে আমরা কি করছি, আয়ের ভ্যালু আমরা বের করছি 300 ইকুয়াল টু পি মানে পি, আর মানে আর, সময় হচ্ছে 1/100। তাহলে পি আর এর ভ্যালু আমরা পাচ্ছি 3, এটা আমরা পেলাম। ঠিক আছে, পি আর এর ভ্যালু আমরা পেলাম। না, এটাকে একটু অন্যভাবে করি। এটাকে আমি এই জায়গায় 4 বছরের সুদ করে নিই। 4 বছরের সুদ হচ্ছে 300 ইন্টু 4 সমান সমান 1200 টাকা, তাই না? তাহলে এইভাবে না করে 4 বছরের সুদ করলাম। তাহলে দেখো এখানে যদি আমরা 4 বছরের সুদটা এই পি এর সঙ্গে 4 বছরের সুদ সমান সমান 6,200, তাহলে পি প্লাস 4 বছরের সুদ হচ্ছে 1200 ইকুয়াল টু 6,200, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 6,200 মাইনাস 1200, তাহলে এখান থেকে 5,000 টাকা। তাহলে পি কত পেলাম 5,000 টাকা, তাই না? পি যদি 5,000 টাকা পেয়ে যায়, এবার আর আমার সব সহজে সবগুলোই বেরিয়ে যাবে, কারণ পি তো পেয়ে গেলাম। তাহলে পি ইকুয়াল টু কত 5,000, আর বের করতে হবে টি কে আমরা ধরলাম 1 বছর, এবং সুদ 1 বছরের সুদ কত পেয়েছিলাম না 300। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে না 300 ইকুয়াল টু I equal to PRT by 100, 300 equal to P মানে হচ্ছে 5,000, R মানে হচ্ছে বের করতে হবে T হচ্ছে 1 বছর বাই 100, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে R ইকুয়াল টু হচ্ছে কি 300/50, 6। তাহলে R এর ভ্যালু কত হচ্ছে 6। তাহলে সুদের হার 6 এবং আসল হচ্ছে 5,000 টাকা। তাহলে এই অঙ্কের এই দুটো উত্তর। অঙ্কটা করতে গিয়ে একটু মনে হচ্ছিল যে হ্যাঁ কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু না, ওই জিনিসটা আমি বাদ দিয়ে দিলাম, কারণ ওইভাবে করলে অবশ্যই হবে, কিন্তু একটু লেনদেন, কারণ পিআর এর ভ্যালু পেয়ে যাচ্ছিলাম।
সেখান থেকে আমরা আর এবং পি ক্যালকুলেট করলে বের হতো, কিন্তু না, এইভাবে করবে তোমরা, এভাবেই প্র্যাকটিস করবে, এটি সব থেকে বেস্ট ওয়ে। তো চলো পরের অঙ্কে যা যা। এবার আমরা নাম্বার 14 করব। নাম্বার 14 তো বলছে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে। তাহলে একটা হচ্ছে ব্যাংকে আর একটা হচ্ছে পোস্ট অফিসে। ঠিক আছে, ব্যাংকে এবং পোস্ট অফিস দুটো সেপারেট করলাম। এবার বলছে 2000 টাকা করে জমা রাখেন, 3 বছর পর তারা সুদ সহ এত টাকা ও এত টাকা পান, ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত? দেখো দুজনেই পি বলছে 2000 টাকা রেখেছে, দুজনেই 2000 টাকা রেখেছে, এখানেও কিন্তু 2000 টাকা রেখেছে। এবং ব্যাংকে 3 বছর পর তারা 2360 টাকা সুদ পেয়েছে একজন, আর একজন 2480। তাহলে এখানে সময়টাও দুজনার 3 বছর, এখানেও সময়টা দুজনার 3 বছর। তাহলে এখানে আয়ের একটা পার্থক্য হয়েছে, প্রথম জন পেয়েছে 2360, তাহলে সুদ কত হবে? এই 2360 বিয়োগ কত? 2000, তার মানে এখানে হবে 360। আর দ্বিতীয় জন পেয়েছে 2480, তাহলে এখানে আই ইকুয়াল টু হবে 2480 মাইনাস 2000, তাহলে এখানে হবে 480। তাহলে এত টাকা এবং এত টাকা। তো তাহলে এবার সরল সুদের হার কত? তাহলে এখানে সুদ দেখি, তাহলে আর ইকুয়াল টু কি ফর্মুলা? 100i বাই কি পিটি। তাহলে 100 ইন্টু আয়ের ভ্যালু তো এখানে 360, আসল তো 2000 ইন্টু 3। তাহলে জিরোগুলো আগে কেটে নেই, দুটো জিরো, এখানে আরেকটা জিরো কেটে যাচ্ছে, 3 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, তাহলে এখানে সুদের হার 6%। আর এখানেও দেখি আর ইকুয়াল টু, তাহলে 100i বাই পিটি, তাহলে 100i মানে 480 বাই আসল তো দুজনারই 2000 টাকা ইন্টু সময় হচ্ছে দুজনারই 3 বছর, জিরো কেটে দেই, জিরো কেটে গেল। তাহলে এখানে 2 দিয়ে করলে 24, 3 দিয়ে করলে 8, তাহলে সুদের হার হচ্ছে কত? 8%। তাহলে নিম্ন অনুপাত কি হবে? জাস্ট আমরা অনুপাত করে দেবো, নিম্ন অনুপাত, যে অনুপাতটা চাইছিল যে 6:8, বা এখানে 2 দিয়ে ভাগ দিলে 3:4, তাহলে আনসার কি হয়ে গেল আমার? 3:4, তাই না? এবার আমি 15 দাগের অঙ্কটি করাবো। দেখো 15 দাগের অঙ্কটি খুবই ভালো অঙ্ক, এটি পরীক্ষায় পড়ার মতো একটি অঙ্ক। চলো 15 দাগের অঙ্ক করা যায়। বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে, 5 বছর পর সেই ধার শোধ করে সমিতিকে এত টাকা দিতে হলো, ব্যাংকের বার্ষিক সরল সুদ কত? তাহলে 15,000 টাকা ধার করলো এবং তাকে দিতে হলো 22,125 টাকা, এটি খেয়াল রাখতে হবে 5 বছর পর। তাহলে ধার করেছে কত? 15,000, 5 বছর পর তাকে দিতে হয়েছে 22,125, এটা টাকাটা দিতে হচ্ছে, কিন্তু এটা তো টাকাটা সুদ নয়, কিন্তু এটা কি? সুদ আসল। তাহলে এর সঙ্গে 15,000 টাকা মাইনাস দিলে কি পাবো? সুদ পাবো। তাহলে একটু ক্যালকুলেশন করে নেই, 125 হবে 7,125। তো এটা হলো সুদ। টি টি কত? 5 বছরের জন্য সে টাকা ধার করেছিল। তাহলে বলছে এখানে সরল সুদের হার নির্ণয় করো। তাহলে সরল সুদের ফর্মুলা কি? আর ইকুয়াল টু কি ফর্মুলা বলো? 100i বাই পিটি। তাহলে 100i মানে হচ্ছে 7,125 বাই আসল হচ্ছে 15,000, আর টি হচ্ছে কত? 5 বছর। 5 দিয়ে এটাকে আগে কেটে দাও, 5 একে 5, 2 21, 4 5 20, 1 12, 5 দুগুণে 10, 2 5, 1425। এবার আমি দুটো জিরো অনায়াসে কেটে দিলাম। এবার আছে 5 দিয়ে ফের কাটবে, 5 দিয়ে কাটলে কি হবে বলো? 5 3 5 15, 5 দুগুণে 10, 4 42, 5 8 40, 2 5 285, 5 দিয়ে কাটলে এটা 30, 3 দিয়ে কাটলে 10,
3 দিয়ে কাটলে 3 7 3 8 3 9 27, 3 9 27 1 5 95, তাহলে 95/10 মানে 9.5%। তাহলে সুদের হার কি দাঁড়ালো? এটা 9.5%। ঠিক আছে, চলো এবার 16 দাগের অঙ্কগুলো, 16 দাগের অঙ্কটি করা যায়। চলো এবার চলো এবার 16 দাগের যে প্রবলেম সেটি করা যায়। বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার 1 লাখ টাকা পেলেন এবং ওই টাকা কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে রাখেন। তাহলে আমি ধরে নিই, মনে করি তিনি X টাকা ব্যাংকে ও বাকি 1 লাখ মাইনাস X টাকা পোস্ট অফিসে রাখেন। তাহলে এইটা আগে আমরা ধরে নিলাম কি, যে X টাকা ব্যাংকে রেখেছিল এবং পোস্ট অফিসে রেখেছিল 1 লক্ষ মাইনাস X, কেন কি টোটাল টাকার পরিমাণ 1 লক্ষ, তাহলে একটা সাইড যদি ব্যাংকে রেখে যায় তাহলে বাকিটা 1 লাখ টাকা থেকে কমে আসবে। কত কমবে? X কমে যাচ্ছে, সিম্পল। এবং ব্যাংকে সুদের হার বলছে 5% ও পোস্ট অফিসে সুদের হার 6%, এবং প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। তাহলে এখানে প্রথমে ব্যাংকের ক্যালকুলেশনটা করি। ব্যাংক, তাহলে P ইকুয়াল টু কত? X, আর এর ভ্যালু 5%, T ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে I1 মানে সুদের হার, ঠিক আছে, সরি সুদ। তো I1 কেন লিখলাম না, যেহেতু এখানে দুটো আছে। I1 ইকুয়াল টু PRT/100, তাহলে এখানে হচ্ছে X, R মানে 5, T1/100 120। তাহলে I1 এর ভ্যালু পেলাম কত? X/20 টাকা। তাহলে এখানে পোস্ট অফিস, তাহলে P ইকুয়াল টু এখানে কত? 1 লাখ মাইনাস X, R ইকুয়াল টু 6, T ইকুয়াল টু 1। তাহলে এখানে I2 ইকুয়াল টু, কেন I2 না, দুজনের সুদ তো আলাদা, তাহলে দুজনকেই আমরা I বলতে পারি না, একজনকে I নাম দিলাম এবং অপরজনকে আমরা কি করলাম? I2 নাম দিলাম, I1 এবং I2। তাহলে P ভ্যালু হচ্ছে কত? 1 লাখ মাইনাস X, এই P, আর হচ্ছে 6, T হচ্ছে 1/100। তাহলে এখান থেকে বিশেষ কিছু কাটাকুটি আমার, এটা 3 হবে, এটা হবে 50। তাহলে I2টা কত হলো? 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3 লক্ষ মাইনাস 3x/50 টাকা। তাহলে এইটা হচ্ছে আমার কি? ব্যাংকের সুদ, এটা হচ্ছে আমার কি? পোস্ট অফিসের সুদ। কিন্তু বলছে যে 1 বছর অন্তর প্রতিবার সে 5,400 করে পায় মোট সুদ। তাহলে শর্তানুসারে এই দুটো সমষ্টি কত হবে? 5,400। তাহলে এটা আমি এখন মুছে দিচ্ছি। মুছে আমি লিখছি যে শর্তানুসারে X/20 প্লাস 3 লক্ষ মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে 5,400। তাহলে এটাকে আমাদের একটু ক্যালকুলেশন করে সলভ করতে হবে। তো চলো ক্যালকুলেশনটা কিভাবে হয় দেখি। 50 এবং 20, এটার যদি আমরা লসাগু করি তাহলে 100 হবে। তাহলে এটা 20 দিয়ে 5x প্লাস এটা 2, তাহলে 6 লাখ মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে 5,400। এবার আমি যদি ক্যালকুলেশন করি 5x মাইনাস 6x, তাহলে মাইনাস x প্লাস 6 লাখ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে এই দুটো শূন্য আরো দুটো শূন্য, তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস x ইকুয়াল টু 5,40,000 মাইনাস 6 লাখ। তাহলে এখান থেকে মাইনাস x ইকুয়াল হচ্ছে মাইনাস 60,000। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু পেলাম কত? 60,000। তাহলে এটা আমার কি? x এর ভ্যালু। তাহলে x টা কোথায় রেখেছিলাম? না, x টা আমি ব্যাংকে রেখেছিলাম। তাহলে পোস্ট অফিসে রাখলাম কত? তাহলে ব্যাংকে রেখেছিলেন
60,000 এবং 60,000 টাকা এবং পোস্ট অফিসে রাখেন এই 1 লাখ মাইনাস 60,000 মানে 40,000 টাকা। তাহলে 60,000 টাকা পোস্ট অফিসে এবং 60,000 টাকা ব্যাংকে এবং 40,000 টাকা কি পোস্ট অফিসে রেখেছিলেন। তো এটি খুব একটা কঠিন কিছু না, কিন্তু জাস্ট আমাকে একটা টাকাকে দুটি অংশে ভাগ করে নিয়ে দুটোর মতো করে আমরা ক্যালকুলেশন করছি। তো চলো পরের অঙ্কটি দেখা যাক। পরে আমরা 17 দাগের অঙ্কটি করব। 17 দাগের অঙ্ক কি বলছে দেখো, নাম্বার 17 বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অপরটি 7%। 2 বছর পর তিনি মোট সুদ বাবদ 1280 টাকা পান। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তাহলে এখানে কিন্তু আগের মতোই, কিন্তু এখানে আগে ব্যাংক আর পোস্ট অফিস ছিল, এখানে দুটি ব্যাংক ছিল। এখানে দুটি ব্যাংকের কারণে ব্যাংক 1 এবং ব্যাংক 2 লিখবো, এবং এখানে আগেরটা ছিল 1 লক্ষ টাকা, এখানে হয়ে গেল কত 10,000 টাকা। তাহলে আমি ধরে নেবো কি তিনি প্রথম ব্যাংকে X টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস X টাকা রেখেছিলেন। তাহলে আমরা ধরে নেবো, মনে করি তিনি প্রথম ব্যাংকে X টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস X টাকা রেখেছিলেন। এবং প্রথম যে ব্যাংক তার সুদের হার 6% এবং দ্বিতীয় ব্যাংকের সুদের হার 7%, তিনি 2 বছরের জন্য রেখেছিলেন। তাহলে প্রথম ব্যাংক বলে আমরা একটু হিসাব করি, প্রথম ব্যাংক। তাহলে এখানে P ইকুয়াল টু কত, X সময় T ইকুয়াল টু 2, সুদের হার R ইকুয়াল টু 6, আর P আর T বাস। তাহলে এখানে আমি I কত পাবো, এখানে I1 লিখছি আগের মতোই। তাহলে P R মানে হচ্ছে তোমার 6, T 2/100। তো এটাকে আমি 12x/100 লিখি, কারণ আমাদের পরে এলসিএম করতে সুবিধা হবে। এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দ্বিতীয় ব্যাংক, তাহলে এখানে প্রথম ব্যাংক, তাহলে এখানে P ইকুয়াল টু আসবে কত, 10,000 মাইনাস X, T ইকুয়াল টু 2, R ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে I2 আসবে এই 10,000 মাইনাস X ইন্টু 7 ইন্টু 2/100। তাহলে এবারে আমি যদি ক্যালকুলেশন করি, এটা একটু কাটি, কারণ এটা 2 দিয়ে কাটার স্কোপ আছে, 6 50, আর এটা 2 দিয়ে কাটলে 50, আর আমি কাটবো না, দুজনেই 50 করে নিলাম। তাহলে এটা কত হলো 6x/50, আর এটা কত হলো 70,000 মাইনাস 7x/50। এবার বলেছে যে তিনি মোট সুদ বাবদ এখান থেকে 1280 টাকা পান। তাহলে শর্তানুসারে লিখবো, শর্তানুসারে কি লিখবো, এই দুটো যোগফল ইকুয়াল টু 1280। তাহলে শর্তানুসারে আমার কি, শর্তানুসারে না এই 6x/50 প্লাস এই 70,000 মাইনাস 7x ইকুয়াল টু 1280, কারণ ওরা বলে দিয়েছে যে 1280 টাকা মোট সুদ বাবদ পেয়েছে 2 বছরে। তাহলে এখান থেকে আমরা কি পাবো না 6x প্লাস 70,000 মাইনাস 7x/50 ইকুয়াল টু হচ্ছে 1280। তাহলে এটাও আগের মতো 6x থেকে 7x বাদ দিলে মাইনাস x প্লাস 70,000, 50 দিয়ে এটাকে গুণ করবো, 5 8 40 0, হাতে 4, 5 12 60 আর 4 64, আর আরেকটা 0। তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু পাচ্ছি যে 64,000 মাইনাস 70,000, অবশ্যই মাইনাস x। তাহলে মাইনাস এই 64 থেকে 70,000 বাদ দিলে কত হাজার পড়ে থাকবে না 6,000,
মাইনাস 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 কেটে গেল, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 6,000। তাহলে প্রথম ব্যাংকে তিনি রেখেছিল কত টাকা? 6,000 টাকা। টোটাল টাকার পরিমাণ ছিল কত? 10,000 টাকা। তার দ্বিতীয় ব্যাংকে কত রেখেছে? 10,000 বিয়োগ 6,000 মানে 4,000 টাকা। তাহলে তিনি হাজার টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রাখেন 10,000 বিয়োগ 6,000 মানে 4,000 টাকা। দেখো এটিও আগের মতো সেমই অঙ্ক, কিন্তু ডেটাগুলো জাস্ট একটু পাল্টে দিয়েছে, তাই না? ডেটাগুলো পাল্টে দিয়েছে। হ্যাঁ, এবারে আমরা 18 দাগের অঙ্ক করব। 18 দাগের অঙ্ক, এটিও খুব ভালো অঙ্ক। দেখো 18 দাগে তো নাম্বার 18। 18 দাগের অঙ্ক বলছে কি, কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংকের দীপুবাবু বছরের প্রথমে 15,000 জমা করেন, 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। দেখো 15,000 টাকা বছরের প্রথমে জমা করেছে, তারপরে 3 মাস পরে আবার 3,000 টাকা তুলে নিয়েছে এবং তারও 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করেছেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে হিসাব করি। তাহলে আমরা একটু একটু ছবি আঁকি। তো আমি মনে করছি এটি জানুয়ারি, এটি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে। প্রথম বছরের শুরুতে এখানে ইনভেস্ট করেছে কত? পি এর ভ্যালু 15,000 এবং এটি কতদিন কেটেছে? 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছে। 3 মাস পর মানে এই পর্যন্ত হয়েছে, এখান থেকে সে 3,000 টাকা তুলে নিয়েছে। তার মানে এখন 15,000 বিয়োগ 3,000, তাহলে এখানে থাকছে তার 12,000। তাহলে মার্চ মাসের শুরুতে সে 12,000 টাকা এবং 12,000 টাকা ওই টাকাটা তুলে নেওয়ার পর আরো 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দেন। তাহলে এখান থেকে আরো 3 মাস গেল, 1 2 3, তাহলে এই জায়গায় আবার 8,000 টাকা। তাহলে 12,000 প্লাস 8,000, তাহলে এখানে হয়ে গেল কি 20,000 টাকা। এই জায়গায় এপ্রিল মাসে, জুন মাসে কত হলো? 20,000 টাকা। এটা হলো 12,000 টাকা। তাহলে এই 20,000 টাকা ওই বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে দেখো আমি ছবিতে দেখিয়েছি প্রথমে 15,000 টাকা, সেটি কত মাসের জন্য কেটেছে? তাহলে এখান থেকে এইটুকু কত মাস? 3 মাস। 3 মাস। আচ্ছা, তারপরে এই 12,000 টাকা 3 মাস কেটেছে, এখান থেকে এইটুকু এও 3 মাস। তারপরে এখান থেকে এইটুকু কত মাস? 6 মাস। 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে এইটুকু 6 মাস। তাহলে আমি তিনটে পার্টে এখান থেকে I1 বের করব, এখান থেকে I2 বের করব আর এখান থেকে I3 বের করব, তাই না? তো তিনটে যোগ করলে টোটাল সুদ পাবো আর তারপরে আমার অঙ্কটি কমপ্লিট হবে। তাহলে প্রথমে প্রথম 3 মাস, তাহলে প্রথম 3 মাস পি ইকুয়াল টু কত? 15,000 আর 5% সময় টি 3/12। কেন 3/12 না 3 মাস? তাহলে এখান থেকে I1টা কত পাবো না 15,000 ইন্টু আর ইন্টু টি বাই 100, দুটো জিরো কেটে গেল, 3 দিয়ে করলে 4, তাহলে 5 15 75, 750/4। এটাকে যদি ভাগ করি, 4 একে 4, 3 35, 4 আসলে 32, 3 4 7 28, 2.05। তাহলে এখানে হলো কি I1 এর ভ্যালু 187 টাকা 50 পয়সা। তাহলে এখানে সুতরাং এখানে লিখে নিই I1 ইকুয়াল টু 187.50। তাহলে এটা আমার I1। এবার I2 ক্যালকুলেট করব। I2 এর জন্য কি করব? দ্বিতীয় 3 মাস, দ্বিতীয় বা পরের 3 মাস, পরের 3 মাস। তাহলে এখানে পি কত দেখিয়েছি? 12,000। পি
12,000 আর সময়ও 3 মাস, তাহলে আর 5t 3/12, তাহলে I2 কি হবে 12,000, আর মানে হচ্ছে 5, টি মানে 3/12/100, 0 0 কেটে গেল, 12 দিয়ে করলে 10, আর এখানে হচ্ছে তোমার 5 10 50, 50 150, তাহলে I2টা কত হলো 150 টাকা, তাই না? I2 হচ্ছে 150 টাকা। এবার আমরা I3 ক্যালকুলেট করব। I3 ক্যালকুলেট কি করব, শেষ 6 মাস, শেষ 6 মাস, তাহলে এখানে P ইকুয়াল টু কত দেখিয়েছিলাম 20,000, P ইকুয়াল টু 20,000, আর এর ভ্যালু হচ্ছে 5, টি হচ্ছে 6 মাস মানে 6/12 মানে হচ্ছে এখানে 1/2, আর তো I3, তাহলে I3 হচ্ছে কত 20,000, আর মানে হচ্ছে 5, টি আর টি মানে হাফ বাই 100, এই দুটো জিরো কেটে গেল, 2 দিয়ে করলে 100, তাহলে হচ্ছে 500, তাহলে এখানে 500 টাকা পেয়েছে, এখানে 150 টাকা পেয়েছে, আর এখানে এত, তাহলে সে শুধু আসলে 1 বছরের শেষে কত পাবে জাস্ট এবার যোগ করে দেবো, কারণ এখানে আসলটা কিন্তু 20,000 মেনেই চলতে হবে, ঠিক আছে, তার আলটিমেট আসল কিন্তু 20,000, তাহলে এখানে 1 বছরের শেষে আমরা কি করব, তাহলে 1 বছর পর, 1 বছর শেষে তিনি এই যে তার 20,000 তো আছেই, প্লাস এই তিনটে যোগ হবে 187.5 প্লাস 150 প্লাস 500 টাকা, তাহলে এইগুলো আগে যোগ করে নিই, এগুলো একটু যোগ করে দেখে নিই, 187.5, 150.0, 500.05, 7, 5 হাতে 13, 3 হাতে 1, 5 থেকে 6 কে 7 থেকে 8, 837 পয়েন্ট এত, তাহলে 2,800, তো তাহলে 20,837.50 টাকা, তাহলে এই টাকাটা সে পাবে। তাহলে দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্ক এটি, তোমাদের সবচেয়ে কঠিন মনে হতে পারে যে একবার টাকা দিচ্ছে আবার তুলে নিচ্ছে আবার দিচ্ছে, তো এটি আমরা এইভাবে ছবির মাধ্যমে করলাম, তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, আশা করি এটি বুঝতে পেরেছো, এবং এটি খুব পরীক্ষায় ইম্পর্টেন্ট একটি প্রবলেম, এবং এটি প্রায় পরীক্ষাতে দিতে দেখা যায়। তো চলো পরবর্তী যে প্রবলেমটি আছে এটিও খুব ভালো অঙ্ক, তো চলো এবার 19-এর দাগের প্রবলেমটা একটু দেখি। হ্যাঁ, 19-এর দাগের তো 19-এর দাগের যে প্রবলেমটি আছে সেটি হলো, রহমত চাচা একটি বাড়ি তৈরির জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেওয়ার পর 1 বছর পর প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া নেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? ঠিক আছে, তো চলো ধরি ধার নেওয়ার x বছর পর সব টাকা শোধ করবেন, তাহলে P ইকুয়াল টু কত 2,40,000, আর হচ্ছে 12, টি হচ্ছে x, তাহলে এখান থেকে আই পাচ্ছি 2,40,000 ইন্টু 12 ইন্টু টি মানে x বাই 100, দুটো শূন্য কেটে গেল, 24 আর 12 গুণ করলে হচ্ছে 288, আর দুটো শূন্য, এত x টাকা, তাহলে সবৃদ্ধি মূল সমান সমান এই 2,40,000 প্লাস 28,800 টাকা। এবার বলেছে কি যে বাড়ি যে তৈরি হয়েছে সেটা হতে তো সময় লাগবে, ভাড়া পেতে সময় লাগবে, সেটি কত 1 বছর পর থেকে তিনি মাসে 5,200 টাকা করে ভাড়া পান। তাহলে আমি যদি x বছরে সব টাকা শোধ করবেন বলে দাবি করি, তাহলে বাড়ি ভাড়া সে পাবে x-1 বছরের টাকা, তাহলে সুতরাং শর্তানুসারে 5,200 টাকা করে মাসে পেত 12 মাস মানে 1 বছর ইন্টু x-1 ইজ ইকুয়াল 28,800 এক্স প্লাস 2,40,000। তো এটাকে যদি আমরা সলভ করি
দেখি কি হয়। এটা একটু বড় ক্যালকুলেশন হবে। আমি 52 আর 12 গুণ করে নেই। 4 52 4 2 6 624। তাহলে এটা হচ্ছে 624, আরো দুটো জিরো, এত এক্স মাইনাস 624 আরো দুটো জিরো ইকুয়াল টু 28,800 এক্স প্লাস 2,40,000। এবার যদি আমি সলভ করি, 62,400 এক্স মাইনাস 28,800 এক্স ইকুয়াল টু 2,40,000 থেকে বিয়োগ হচ্ছে 62,400। তো এবার ক্যালকুলেশন করলে 0 0 8 কথা 14, 6 দাও 14 হাতে 1, 9 3 দাও 12 হাতে 1, 2 কে 3 3, 33,600 এক্স ইজ ইকুয়াল, এটা যদি বিয়োগ করি 0 0 4 কথা 6 দাও 10 হাতে 1, 3 3 কথা দাও 10, 7 দাও 10 হাতে 1, 7 7 দাও 14 হাতে 1, এই 2,64 সরি 2,40,000 থেকে 62,400, না এটি ভুল হচ্ছে, 2,40,000। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা 2,40,000 মাইনাস এইদিকে প্লাস, হ্যাঁ, তাহলে 2,40,000 আর 62,400, 62,400, 0 0 4 2 0 হাতে 1 3 3 লাখ 3,02,400। তাহলে এখান থেকে হবে 3,02,400, আর এইটা আমরা বিয়োগ করলে আমরা 62,400 আর 28,800, 28,800, 0 0 4 দাও 12 হাতে 8 কথা 14, 6 দাও 14 হাতে 1, 9 3 3 3,36,000 33,600 33,600 এক্স। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু হবে 302400 বাই 33600, ক্যান্সেল, এটা কাটলে 9। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? 9 বছর। তাহলে এই অঙ্কটির আনসার কত হলো? না, ধার নেওয়ার 9 বছর পরে তিনি সব টাকা শোধ করতে পারবেন। তো চলো শেষের অঙ্কটি দেখা যাক। শেষে 20 দাগের প্রবলেমটি নাম্বার 20। তো শেষের প্রবলেমটি দেখো, বলছে রথিন বাবু তার 2 মেয়ে প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন, প্রত্যেক মেয়ের বয়স যখন 18 হবে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর। তাহলে দুটো মেয়েই 1,20,000 টাকা করে পাবে এবং বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর এবং ছোট মেয়ের বয়স 8 বছর। তাহলে প্রথমে বড় মেয়ের ক্যালকুলেশনটা করি। বড় মেয়ে, তাহলে বড় মেয়ের বয়স এটা হচ্ছে 20, কত বছর? না 13 বছর। তাহলে 18 বছর হতে 18 মাইনাস 13 5 বছর সময় লাগবে। তাহলে এখানে টি এর ভ্যালু কত? 5। আসলটা পি ধরে নেব এক্স এবং টি তো 5। সুদের হার তো এখানে নিশ্চয়ই বলে দিয়েছে 10%। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 10। সো আই ইকুয়াল টু হবে পি আর টি বাই 100, এক্স ইন্টু আর মিনস 10 ইন্টু 5 পি আর টি বাই 100। তাহলে 002। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে এক্স বাই 2। তাহলে সুদ আসলটা কত হবে? এক্স প্লাস এক্স বাই 2 মানে 3x বাই 2। তাহলে শর্তানুসারে এই 3x বাই 2 ইকুয়াল টু কত? 1,20,000, 1,20,000। তাহলে x ইকুয়াল টু হবে 1,20,000 ইন্টু 2 বাই 3, 3 দিয়ে কাটলে 40,000, দুগুণে 80,000।
তাহলে এই 80,000 টাকাটি বড় মেয়ের জন্য রাখতে হবে। এবার হচ্ছে ছোট মেয়ে। ছোট মেয়ের বর্তমান বয়স, ছোট মেয়ের বর্তমান বয়স এখানে বলছে কত না 8 বছর। তাহলে 18 বছর হতে সময় লাগবে 18 মাইনাস 8, তাহলে 10 বছর। ধরি এখানে পি সমান সমান ওয়াই টাকা, টি সমান সমান 10, আর ইকুয়াল টু অলসো 10। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে পি আর টি বাই 100, তাহলে দুটো জুড়ে কেটে ওয়াই। তাহলে সুদ আসল কত হবে ওয়াই প্লাস ওয়াই মানে 2y। তাহলে শর্তানুসারে এই 2y ইকুয়াল টু কত 1,20,000। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে 60,000। তাহলে ছোট মেয়ের জন্য সে 60,000 টাকা রাখবে এবং বড় মেয়ের জন্য সে 80,000 টাকা লাগবে। তাহলে তোমরা আশা করি 20 দাগের অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমি 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি কোনো অঙ্কের সমস্যা হয় বা প্রবলেম হয় তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো একটি, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের পাশাপাশি সব বন্ধুরাই উপকৃত হয়। যেহেতু তোমাদের মাধ্যমিকের কথা মাথায় রেখেই আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটির লিঙ্ক বন্ধুদের কাছে শেয়ার করো। আমি 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা টপিক ধরে ধরে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করছি। পাশে থেকো, নতুন চ্যানেল এবং তোমাদের সাহায্যার্থেই এই চ্যানেলটি করা। তো আজকে এইটুকুই, আগামীতে আবার অন্য কোনো লেসন নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।